ওকে, তো যেহেতু আমাদের ডিনামিক্স ক্লাস এবং সেটা মোটামুটি ভার্সিটি স্ট্যান্ডার্ড, তো আমরা ওইভাবেই যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদেরকে, যেহেতু এটা অ্যাডমিশন রিলেটেড ক্লাস, আমাদেরকে দেখতে হবে যে আমাদের সূত্রগুলা কি কি আছে। তো আমরা কি কি সূত্র জানি? আমরা নর্মালি যে সূত্রগুলো জানি, যে একদম সমবেগের যে সূত্র, সেটা কি? এস ইকুয়াল টু ভিটি। তারপর 2 নম্বরে আমরা সূত্র বলতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বরে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। 4 নম্বরে বলা যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 5 নম্বরে বলা যায় এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 6 নম্বরে বলা যায় এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা হচ্ছে তম সেকেন্ডের জন্য। ওকে, তাহলে এই যে তম সেকেন্ডের জন্য আমাদের যে সূত্র, এই টোটাল সবগুলা সূত্রে আমাদের লাগে। এখন কথা হলো যে এই সবগুলা সূত্রের মধ্যে আমি যেভাবে দিলাম সূত্রগুলো, তো আসলে এইভাবেই না। এই সূত্রগুলোর মধ্যে কি কি ঝামেলা আছে, প্লাস মাইনাস রিলেটেড প্রবলেমগুলো খুব ঝামেলা করে। ওই জিনিসগুলো আমরা যখন টপিকস পড়বো, মানে প্রবলেম সলভ করবো, তখন দেখবো যে কখন কোনটা দরকার হয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যখন আমরা একটা কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি, তাহলে উপর দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করে, ধর আমি যদি এই তল থেকে কোনো একটা বস্তুকে, এই বস্তুটাকে যদি ইউ বেগে উপর দিকে নিক্ষেপ করি, তাহলে সর্বোচ্চ যে উচ্চতা সেটা কত? এইচ। এইচ এর ফর্মুলাটা কি? ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার বাই 2g। যতক্ষণ পর্যন্ত জি পরিবর্তনশীল না হবে ততক্ষণ পর্যন্ত কি এটা ধরতে পারবো। তার মানে কি, ইউ যদি খুব কম হয়, তাহলে কি আমাদের এই সর্বোচ্চ উচ্চতার এই ফর্মুলাটা খাটবে। এবং এটা তো কিছুক্ষণ উপরে উঠবে, উপরে ওঠার পরে কি আবার একই লাইন বরাবর নেমে আসবে। তাহলে একই লাইন বরাবর যদি নেমে থাকে, তাহলে ভাই সেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একই লাইন বরাবর যদি নেমে আসে, তাহলে টি ইকুয়াল টু কি বলবো? আমরা টি ইকুয়াল টু বলবো 2u ডিভাইডেড বাই জি। ঠিক আছে? ওকে, এখন আমাদের পরবর্তী আলোচনা, খেয়াল করো, টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি, এটা আমরা করবো টোটাল পর্যায়কালের ফর্মুলা। আচ্ছা, তো পর্যায়কালের ফর্মুলা 2u বাই জিটা আসলে কেমনে আসলো? ইউ বাই জি প্লাস ইউ বাই জি, এই দুইটা ইউ বাই জি মিলে হচ্ছে 2u বাই জি। অর্থাৎ একটা বস্তু এখান থেকে উপর দিকে উঠতে এবং কি এখান থেকে নিচে নামতে টোটাল যে টাইমটা লাগে সেটা কি? 2u বাই জি। অর্থাৎ উপরের দিকে উঠতে টাইম লাগে ইউ বাই জি, নিচে নামতে টাইম লাগে ইউ বাই জি। মোট হয় কি? 2u বাই জি। ঠিক আছে? ওকে, এখন এরপরের যে কন্ডিশনগুলো আসে সেগুলো হলো যে ভাই এটা আমাদের, ভার্সিটি ক্লাস না? জি জি, এর পরবর্তীতে টার্মগুলো কি আসে? এর পরবর্তীতে টার্মগুলোতে আসে যে এইগুলোর মধ্যে আমি যদি আদিবেগ জিরো বসায় দিই, তাহলে আদিবেগ জিরো বসায় দিলে ধ্রুবকগুলোকে অ্যাভয়েড করলে তিনটা জিনিস আসে। যেমন আমি যদি 4 নম্বর সূত্রতে যদি অ্যাপ্লাই করি, তাহলে সেটা আসবে ভি সমানুপাতিক টি। আমি যদি এই সূত্রতে অ্যাপ্লাই করি 3 নম্বরে, তাহলে সেটা আসবে ভি স্কোয়ার সমানুপাতিক এস। আমি যদি এই সূত্রতে অ্যাপ্লাই করি 2 নম্বরে, তাহলে আসবে এস সমানুপাতিক টি স্কোয়ার। এই তিনটা ফর্মুলা খুব বেশি লাগবে, ফর্মুলা না আসলে সমানুপাতিক সম্পর্ক আর কি। এখন যে খুব ভালো করে যে কথাগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা এত কিছু পড়লাম এগুলোর পরিচয় কি? এখানে এস এর পরিচয় হচ্ছে স্মরণ। এখানে এস এর পরিচয় হচ্ছে স্মরণ। এটাকে অনেক সময় এইচ দ্বারা প্রকাশ করা হবে, অনেক সময় ডি দ্বারা প্রকাশ করা হবে। আর টি মানে কি? টাইম বা সময়। ইউ মানে কি? ইনিশিয়াল স্পিড অর্থাৎ আদিবেগ বা ইনিশিয়াল ভ্যালোসিটি বলতে পারো, আদিবেগ। ভি মানে কি? শেষ বেগ, শেষ বেগ। আর এ হচ্ছে বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার। এখন বেগ পরিবর্তনের হারটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অর্থাৎ ত্বরণ হতে পারে, মন্দন হতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হইলো এইগুলা দিয়ে কি করব? ভি সমানুপাতিক টি, ভি স্কোয়ার সমানুপাতিক এস, এস সমানুপাতিক টি স্কোয়ার। এটা দ্বারা আমাদেরকে করতে হবে বিভিন্ন গ্রাফ আমরা প্লট করতে পারবো, ঠিকভাবে বিভিন্ন গ্রাফ প্লট করতে পারবো। তো মোটামুটি এরকমই প্রবলেম। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রাস। তো প্রাসটা আমরা একটু ঝালাই দিয়ে ফেলি। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে গতিবিদ্যা নাই, তাহলে মোটামুটি একটু কম পড়াশোনা হইতে পারে, তাই এগুলো একটু ডিটেলস বলা দরকার। ধরো একটা প্রাস এইরকম নর্মাল আমি নিক্ষেপ করলাম, এখানে প্রাসের এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা হলো আমাদের এক্স অক্ষ। আমি যদি ইউ ব্যাগে প্রাসটাকে নিক্ষেপ করি, সাপোজ এই হচ্ছে আমাদের ইউ ব্যাগ, তো দাঁড়াও জাস্ট এ মিনিট, এই হলো আমাদের ইউ ব্যাগ।
এই হলো আমাদের ইউ, এই বরাবর ইউ বেগে আমি প্রাসটাকে নিক্ষেপ করলাম থিটা কোণে। তাহলে মোটামুটি এই ফর্মুলার জন্য আমরা কি করতে পারি, যে ভাই এটাকে দুটো উপাংশে ভাগ করা যায়, একটা উপাংশ এই বরাবর থাকবে সেটা হবে কি ইউ কজ অফ থিটা, একটা উপাংশ এই বরাবর থাকবে সেটা হবে ইউ সাইন অফ থিটা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে টোটাল প্রাসের সবচেয়ে কমন প্রশ্ন কোনটা? কমন প্রশ্ন হচ্ছে পাল্লা। পাল্লা মানে কি যতটুকু এই যে অংশটা, অর্থাৎ প্রাসের নিক্ষেপণ বিন্দু থেকে সেই পয়েন্টটা ভূমির সমান্তরালে রেখা টানলে যে প্রাসের গতিপথের যে বিন্দুতে ছেদ করে সেই যে দূরত্ব সেটা হচ্ছে পাল্লা। এটা এত কমপ্লেক্স করে কেন বললাম? ধরো তুমি একটা ভূমি মানে একটা সার্টেন উচ্চতা থেকে একটা প্রাস নিক্ষেপ করবা, তাহলে এখান থেকে যেটা প্রাস নিক্ষেপ করতে সেটা এইভাবে এসে মাটিতে পড়বে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি পাল্লা কোনটা, তখন তুমি যদি বলো যে ভাই পাল্লা এখান থেকে এই পর্যন্ত, এতটুকু হচ্ছে পাল্লা, না এতটুকু পাল্লা না। পাল্লা হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে ভূমির সমান্তরাল এটা রেখা টানলে সেটা প্রাসের গতিপথ কি, যে প্রাসের গতিপথ একে কি এই পয়েন্টে ছেদ করে, তাহলে এতটুকু হচ্ছে পাল্লা বা রেঞ্জ। সেই রেঞ্জের ফর্মুলাটা কি? সেই রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে কি, কারো মনে আছে ফর্মুলা কেমনে বের করে সেটা? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাই না? এটা হচ্ছে আমাদের রেঞ্জের ফর্মুলা। এখন কথা হলো যে ভাইয়া সর্বোচ্চ উচ্চতার একটা ফর্মুলা আছে, যে এই পয়েন্ট একদম হাইয়েস্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স, এই এইচ ম্যাক্স এর ফর্মুলা কি? এই এইচ ম্যাক্স এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ডিভাইড বাই 2g। এবং এই পয়েন্ট থেকে প্রাসটা, এই পয়েন্ট থেকে প্রাসটা যে এই পয়েন্ট পর্যন্ত আসবে তার জন্য একটা টাইম লাগবে, সেই টাইমটা হবে t ইকুয়াল টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো মোটামুটি অনেক সহজ, এখানে এত কমপ্লেক্সের কিছু নাই। দেখবা যে ভার্সিটিতে এই প্রশ্নগুলো খুবই সহজে আসে, এত মানে খুব ঝামেলা করে না আর কি, প্রশ্নগুলো এত বেশি কমপ্লেক্স হয় না, মোটামুটি এই টাইপের কমপ্লেক্সই হয়। আর এই যে এটাকে কি বলা হয়? উড্ডয়নকাল বা বিচরণকাল। উড্ডয়নকাল বলতে পারো বা বিচরণকালও বলতে পারো, উড্ডয়নকাল বা বিচরণকাল এভাবে বলতে পারো। এখন একটা প্রশ্ন তোমাদের কাছে, এই যে প্রাসের যে গতিপথ, এই যে আমরা প্রাসের গতিপথ, এই প্রাসের গতিপথটা কিরকম? প্রাসের গতিপথ কেমন? প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার। ভাইয়া পরাবৃত্তাকার এটা কেমনে বুঝলেন? প্রাসের গতিপথ এই পরাবৃত্তাকার বোঝার একটা ওয়ে হচ্ছে, তোমরা একটা বড় সমীকরণ পড়ছো, একটু পরে আমি সমীকরণটা দেখাবো, ওই সমীকরণ থেকে দেখা যায় যে প্রাসের যে গতিপথ সেই গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার। গতিপথ পরাবৃত্তাকার। ওকে, তো আমরা একটু দেখি। তো আমরা প্রাসটাকে যদি অ্যানালাইসিস করা স্টার্ট করি যে প্রাসকে কিভাবে ভাগ করব, তাহলে প্রাসকে ভাগ করার ওয়ে হচ্ছে, ধরো একটু ওয়েট করো জাস্ট এ মিনিট, আচ্ছা এখানেই করি। প্রাসকে যদি আমি ভাগ করি, ভাগ বলতে উপাংশে ভাগ আর কি। ধরো এই হচ্ছে একটা প্রাস, এটাকে আমি নিক্ষেপ করব, নিক্ষেপ করে এই পর্যন্ত ধরো চলে গেছে, এটা আরো উপরে উঠবে, উপরে উঠে এই পর্যন্ত উঠবে, দেন কি আবার নিচে নেমে যাবে, ধরো এখান থেকে উঠে দেন আবার এভাবে নিচে নেমে যাবে। এই হচ্ছে প্রাসের প্রাসের গতিপথ। এখন এইটা হলো আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা ক্যাপিটাল লেটারে লিখি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে এই যে ব্যাগটা, এই ব্যাগটা যদি হয় ইউ, এই ব্যাগটা যদি হয়, এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হবে কি ইউ কজ অফ থিটা, আর এই বরাবর একটা উপাংশ থাকবে সেটা হবে কি ইউ সাইন অফ থিটা, ইউ সাইন অফ থিটা। এখন আমি যদি তোমাকে বলি যে টি সময় পর, টি সময় পর প্রাসের বেগ কত, টি সময় পর প্রাসের বেগ কত, সেটা কেমনে বের করবা? যে ধরলাম যে ভাই টি সময় পরে প্রাসটা যাইতে যাইতে এই পর্যন্ত আসে, তাহলে এই পয়েন্টে তার বেগ হচ্ছে এই বরাবর, বেগ হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে তার ভি। এখন এই ভিটাকে দুটো অংশে ভাগ করা যায়, তাহলে এই ভিটাকে যদি আমি দুটো অংশে ভাগ করি, তাহলে একটা উপাংশ আসবে এই বরাবর, এটাকে নাম দিলাম ধরো ভি এক্স, আর একটা উপাংশ আসবে ঠিক তার লম্বা বরাবর, সেটাকে নাম দিলাম ধরো ভি ওয়াই, ভি ওয়াই। এখন কথা হচ্ছে ভি এক্স এবং ভি ওয়াই এর পরিচয়টা কি? ভি এক্স কি হবে খেয়াল করো যে ভাই ভি এক্স কি হবে। তো প্রাসের ক্ষেত্রে আমাদের যে অভিকর্ষ, অভিকর্ষ কোন দিকে কাজ করতেছে? খাড়া একদম নিচের দিকে কাজ করতেছে। তাহলে অভিকর্ষ যদি খাড়া নিচের দিকে কাজ করে, তার মানে এই এক্স এর যে ব্যাগটা, এক্স এর যে উপাংশ, ব্যাগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেই উপাংশের উপর তার কোনো প্রভাব নেই। তার মানে বি এক্স আগে যা ছিল তাই থাকবে। অবিভক্ত বলে টানের জন্য কি পরাবৃত্তাকার আকার হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই পরাবৃত্তাকার আকার হয়, আমরা জাস্ট ইকুয়েশন দেখতে পারবো, ইকুয়েশন দেখে বলে দেওয়া যাবে আর কি, যে ওয়াই এর সাথে এক্স এর যে ইকুয়েশন,
যে এখানে এই বরাবর y অক্ষ এবং এই বরাবর x অক্ষ, অর্থাৎ উলম্ব সরণ এবং আনুভূমিক সরণের যে ইকুয়েশন সেখান থেকে বলা যাবে যে এটা প্যারাবোলিক কার্ভ হবে। তাহলে ভিএক্সটা কি হবে? এই যে এখানে আদি বেগের যে উপাংশটা ছিল ইউএক্স সেটাই হবে, কারণ এই বরাবর তো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ জি করতেছে খাড়া নিচের দিকে। তাহলে আমি যদি এক্স এর উপর জি এর একটা ইফেক্ট চিন্তা করতে চাই তাহলে সেটা কি হবে? জি কজ 90। কজ 90 যেহেতু জিরো, তার মানে কি এক্স অক্ষ বরাবর জি এর কোনো প্রভাব নাই। তাহলে ভিএক্স ইকুয়াল টু কি হবে? ভিএক্স ইকুয়াল টু ইউএক্সই হবে। ইউএক্সটা কি ভাই? ইউএক্সটা হচ্ছে ইউ কস থিটা। সিমিলারলি আমি যদি ভিওয়াই বের করি তাহলে ভিওয়াই কি বের হবে? ভিওয়াই কি শুধু ইউআই বের হবে? না, এইখানে আমরা কি করব, আমাদের যে নোন ফর্মুলা এই যে একটু আগে যে আমরা শিখলাম, এখানে এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাবো। তাহলে এখানে একটা ফর্মুলা শিখলাম আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা এখন এটা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যখন ক্যালকুলেশন করব তখন ওয়াই অক্ষের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আসবে। যখন এক্স অক্ষ বরাবর ক্যালকুলেশন করব তখন কি এক্স অক্ষ বরাবর জিনিসপত্রগুলো আসবে। আর যখন দুইটাকে লব্ধি নির্ণয় করব তখন আমরা লব্ধির সূত্র অনুসারে করব। এখন যেহেতু আমি ওয়াই অক্ষ বরাবর বেগ নির্ণয় করতেছি, তার মানে অবশ্যই ভি ওয়াই এদিকে থাকবে ইউ ওয়াই, টি এর তো কোনো অক্ষ নাই। আর ওয়াই অক্ষ বরাবর কোন ত্বরণ কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণ জি, দিয়ে দিব এখানে জি। এখন কথা হলো কোনটা কোন দিয়ে কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে আমি কি প্লাস মাইনাস গুলা বসাবো। খেয়াল করো, আমার চিত্র মতে আমি কি বলতে পারতেছি যে ভাই বিওয়াইটা যেন উপরের দিকে। তার মানে আমি কি একদম কনফার্ম ভিওয়াই উপর দিকে হবে? না, আমি ধরে নিলাম ভিওয়াই কি উপর দিকে। ইউআই কোন দিকে? ভাই ইউআই উপর দিকে। জি কোন দিকে? ভাই জি নিচের দিকে। তার মানে আমাকে একটা অক্ষ বরাবর পজিটিভ ধরতে হবে, মানে একদিকে পজিটিভ ধরতে হবে আরেকদিকে নেগেটিভ ধরতে হবে। আমরা ধরলাম এটা পজিটিভ, তাহলে এটা হবে কি পজিটিভ, এটা হবে কি নেগেটিভ। তার মানে ভিওয়াই এর সামনে একটা প্লাস সাইন বসাইলাম, ইউআই এর সামনে একটা প্লাস সাইন বসাইলাম, জি এর আগে একটা মাইনাস সাইন দিলাম। এখন এই ক্যালকুলেশন করে আমার ভিওয়াই এর ভ্যালুটা যদি প্লাস সাইন আসে, তার মানে আমি যেটা ধরলাম সেটা ঠিক। আর এইভাবে ধরে আমি যদি ভিওয়াই নেগেটিভ পাই, তার মানে আমি যেটা ধরছি সেটা ঠিক নাই। ভিওয়াই কোন দিকে হবে? নিচের দিকে। তার মানে প্রাসটা সর্বোচ্চ উচ্চতা থেকে আরো নিচে নেমে আসছে, সেটা হবে। তাহলে আপাতত কি আমাদের তো সেই জিনিসটা দরকার নেই, কারণ যেহেতু আমরা কোনো মান নিয়ে ক্যালকুলেশন করতেছি না, তাই এটা বলে দিলাম শুধুমাত্র। তাহলে এই ইকুয়েশন দ্বারা আমরা কি করতে পারি? ভিওয়াই এর মানটা বের করতে পারি। ঠিক আছে, ওকে। এখন যদি তুমি ওভারঅল ব্যাগ বলে, তাহলে ওভারঅল ব্যাগ ইকুয়াল টু কি আসবে? যে টি সময় পরে পাশের ব্যাগ ভি ইকুয়াল টু হবে ভি, যেহেতু ভি এক্স এটা একটা ভেক্টর এই বরাবর, ভি ওয়াই এটা একটা ভেক্টর উপর দিকে, তার মানে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তার উপরে কি হবে? হোল রুট। তাহলে আমরা ব্যাগ পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে ভাইয়া আমরা একটু জানতে চাই যে প্রাসটা কত দূর গেল, অর্থাৎ এইখান থেকে প্রাসটা টি সময় পরে ধরলাম যে প্রাসটা এই পয়েন্টে আছে, তার মানে এক্স অক্ষ বরাবর সে এতটুকু গেছে, এটাকে ধরলাম স্মল এক্স। আর ওয়াই অক্ষ বরাবর সে এতটুকু উপরে উঠছে, সেটাকে আমরা দিলাম ওয়াই। তাহলে এক্স এর মানটা কি হবে? এক্স ইকুয়াল টু কি? যেহেতু এক্স অক্ষ বরাবর জি এর কোনো প্রভাব নেই, তার মানে প্রাসটা কি সমবেগে চলে, কোনো ত্বরণ চলতে পারে না। তার মানে ইউ এক্স ইন্টু যতটুকু টাইম আমার কাউন্টিং এ লাগবে সেটা। আর উলম্ব সরণ এটা কি আনুভূমিক সরণ, প্রাসের আনুভূমিক সরণ। আর যদি উলম্ব সরণ বলি তাহলে সেটা বের হবে কি? ওয়াই। ওয়াই কি? এই যে একটু আগে আমরা ফর্মুলা শিখলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই টাইপের ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এখানে কি ইউজ করব? ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি। কেন ইউ ওয়াই টি? ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন করছি, তার মানে কি ওয়াই অক্ষের যাবতীয় উপাংশ যা আছে সেগুলা বসবে, টাইমের তো আর কোনো উপাংশ নেই। আর হাফ জি টি স্কোয়ার। এখন দেখো ওয়াইটা কোন দিক বরাবর? ওয়াই কি একটা সরণ, একটা ভেক্টর কোয়ান্টিটি, তার অবশ্যই দিক থাকবে। তার দিকটা কোন দিকে? তার দিকটা ভাই উপর দিকে, কারণ প্রাস যেহেতু উপর দিকে উঠছে, সরণের দিক কোন দিকে? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের সরণের দিক। কিন্তু উলম্ব সরণ কোন দিকে? উলম্ব সরণ হচ্ছে ভাই উপর দিকে, এই যে উপর দিকে, এই বরাবর। আর আনুভূমিক সরণ কোন দিকে? এই যে এই বরাবর, এই বরাবর হচ্ছে আনুভূমিক সরণ। তাহলে আমরা যদি ওয়াই এর দিকটা চিন্তা করি, ওয়াই এর দিক উপর দিকে। ইউআই কোন দিকে? ভাই ইউআই উপর দিকে। জি কোন দিকে? জি নিচের দিকে। আবারও একই কথা, প্লাস চিন্তা করো, এদিকেও প্লাস চিন্তা করো, এদিকে কি মাইনাস চিন্তা করো। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল টু ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। খুব ভালো কথা। এখন ইউআই টির ভ্যালুটা কি? ইউআই মানে কি ভাই? ইউআই মানে হচ্ছে এই যে ইউ সাইন থিটা। তাহলে এখানে বসাই দিলাম ইউ সাইন থিটা ইন্টু টি। টি মান কত? এখান থেকে টি এর মান কি লেখা যায়? এখান থেকে আমরা টি এর মান লিখতে পারি যে টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ইউ এক্স। ইউ এক্স এর মানটা কত? ইউ এক্স এর মান হচ্ছে ইউ কস থিটা, তাহলে বসাই দিলাম ইউ কস থিটা। তাহলে এখান থেকে যদি তুমি এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা বসাই দাও, মাইনাস হাফ ইন্টু জি। টি এর মান কত? টি এর মান হচ্ছে এক্স ডিভাইড বাই ইউ কস থিটা।
তার মানে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা তার স্কোয়ার। তাহলে ফাইনাল ফর্মুলা কি আসলো? আমাদের ফাইনাল ফর্মুলা আসলো এই ইউ আর এই ইউ কাটে, থাকে কি এক্স টেন থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখান থেকে আরো ফর্মুলাতে কনভার্ট করা যায়, তোমরা এটা জানো। আমি আপাতত আর অত ফর্মুলাতে যাচ্ছি না, কারণ এত ডিপ আমাদের লাগবে না। তো জাস্ট আমরা যেটা বের করলাম সেটা হলো যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো তো একটা প্যারাবোলিক ইকুয়েশন। এবং প্রাসটার যদি আমি গতিপথ তোমাকে দেখাই, যে গতিপথটা একটু খেয়াল করো, প্রাস কিন্তু এই পথে যাচ্ছে, এই যে এই পথ। এখন এটাকে যদি আমি একটা প্যারাবোলা বলি, তাহলে এই প্যারাবোলাটা নিচের দিকে হা করে আছে। তোমরা জানো প্যারাবোলার ইকুয়েশন গুলাতে এক্স স্কোয়ারের আগে যে সহগটা থাকে, মানে যে সাইনটা থাকে, সেই দিকে হা করে থাকে। এখন দেখো এক্স স্কোয়ারের আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তাহলে পরবর্তী কি থাকবে? ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হা করে থাকবে, অর্থাৎ নিচের দিকে হা করে থাকবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। এই কারণে আমরা বুঝতে পারি যেটা কি প্যারাবোলিক ইকুয়েশন। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন। ধরো আমি তোমাকে বললাম যে একটি প্রাস যখন গতিপথের সর্বোচ্চ বিন্দুতে থাকে, একটি প্রাস যখন গতিপথের সর্বোচ্চ বিন্দু থাকে তখন এর গতিবেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত? বলো তো কত ডিগ্রি? কত ডিগ্রি হবে বলেন দেখি? হ্যাঁ 90 ডিগ্রি না? হ্যাঁ 90 ডিগ্রি 0 হবে। ডিগ্রি। 0 ডিগ্রি কেমন হবে? কেমনে হবে? একটি প্রাস যখন গতিপথের সর্বোচ্চ বিন্দুতে, তার মানে এটা যদি একটা অক্ষ হয়, ধরো প্রাসটা আমি নিক্ষেপ করলাম, প্রাস নিক্ষেপের এই যে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে, তখন তার গতিবেগ কোন দিকে? উলম্ব বরাবর কিছু থাকে না, শুধু এক্স অক্ষ বরাবর থাকে। এই যে এক্স অক্ষ বরাবর দিলাম, এক্স অক্ষ বরাবর, এটা কি গতিবেগ। আর ত্বরণ কোন দিকে থাকে? নিচের দিকে, এটা দিলাম জি। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটার উত্তর হবে 90 ডিগ্রি। আমি ভাবছি ব্যাগটা ভাই নিচের দিকে। ঠিক আছে, না ব্যাগ নিচের দিকে হবে কেন? সর্বোচ্চ বিন্দু ব্যাগ তো নিচের দিকে থাকবে না। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই। আমাদের পরবর্তী যে প্রবলেমগুলো থাকবে, সেই পরবর্তী প্রবলেমে খুব বেশি ঝামেলা থাকবে না। ধরো আমি তোকে জিজ্ঞেস করলাম যে কি বলা যায়, কোন জাতীয় বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলি প্রযোজ্য? কোন জাতীয় বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো প্রযোজ্য? তো ফার্স্টে ক নাম্বারে অপশন, ক নাম্বারে দিলাম ধরো সমদ্রুতিতে গতিশীল। ক নাম্বারের প্রশ্ন সমবেগে গতিশীল। ক নাম্বারের প্রশ্ন সমত্বরণে গতিশীল। ঘ নাম্বারের প্রশ্ন সবগুলো। কোনটা হবে উত্তর বলেন তো দেখি?
সমবেগে না সেম। হ্যাঁ, সমত্বরণে গতিশীল, কারণ সমদ্রুতি আর সমবেগে গতিশীল তো s ইকুয়াল টু পিটি। আমাদের গতির যে সমীকরণ চারটা সেটার মধ্যে এইভাবে বলা নেই, তার মানে এখানে প্রশ্ন অনুসারে সমত্বরণে গতিশীল হবে উত্তরটা। ঠিক আছে, সমত্বরণে গতিশীল। তাহলে এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। এখন একক টেকক বিষয়ক সম্বন্ধে তো আর বলার দরকার নেই, একক টেকক গুলা তো আমরা আশা করি জানি, ওইগুলাতে খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। এখন আমি একটা প্রাসের প্রবলেম দিই, প্র্যাকটিস প্রবলেম, কারণ এগুলা বাসায় প্র্যাকটিস করবা, কারণ এগুলা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে হবে না, পারবা না ঠিকঠাক। দেখো তুমি কনসেপ্ট পারবা, কিন্তু তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। 40 ms ইনভার্স 1 বেগে নিক্ষিপ্ত প্রাসের বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত প্রাসের কিছু প্রপার্টি বের করো। সেটা হচ্ছে ক নম্বরে সর্বাধিক উচ্চতা, আচ্ছা এটা আমি একটু শর্টে লিখি। ক নম্বরে আমরা বের করব এইচ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করব। তো বের করব সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কতটুকু। গ নম্বরে আমাদের প্রশ্ন হবে আনুভূমিক পাল্লা বা আর ইকুয়াল টু কত। ঘ নম্বর প্রশ্ন হবে ভূমিতে আঘাত করার সময়, ভূমিতে আঘাত করার সময়। নম্বর প্রশ্ন হবে 2 সেকেন্ড পর ব্যাক কত, ব্যাক কত। ছ নম্বর প্রশ্ন হবে 2 সেকেন্ড পর উলম্বের সাথে উৎপন্ন কোণ কত, উলম্বের সাথে উৎপন্ন কোণ কত, উৎপন্ন কোণ কত। এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন। তাহলে আমরা একটু এক এক করে সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নটা হচ্ছে এইচ ম্যাক্স কত। তাহলে এইচ ম্যাক্স তো আমাদের জন্য অনেক সহজ। সেটা কি, আমি যদি ডিরেক্টলি বসাই দিই ভাইয়া 40 স্কোয়ার ইন্টু সাইন 60 তার উপর স্কোয়ার ডিভাইড বাই কি হবে, নিচে হবে 2g, তাই 2 ইন্টু 9.8, এটা করলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর চলে আসবে 61.22 মিটার। তোমরা যে ক্যালকুলেশন করো দেখবা 61.22 মিটার উত্তর চলে আসবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, টি ইকুয়াল টু 2u সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই জি বা থিটা ডিভাইড বাই জি। এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে একদম টোটাল পর্যায়কাল। তাহলে এটা যদি আমি অর্ধেক নেই, তাহলে টুটা যদি বাদ দেই তাহলে কি হবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তাহলে এখানে ইউটা কত হবে, এখানে ইউটা হবে 40, জি এর মান দিব 9.8। তাহলে ইউটা দিয়ে দিলাম 40 আর জি এর মান 9.8 করলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর দেখবা ক্যালকুলেশন করলে 3.53 সেকেন্ড আসবে উত্তর। আর এর মান, আর হচ্ছে কি, যদি আমি বলি আর হচ্ছে রেঞ্জ, তাহলে রেঞ্জটার ফর্মুলা কি হবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2g, নাকি না, আর এর মান এটা না, আর এর মান হচ্ছে সাইন 2 আলফা। এটা কিন্তু ভুল হয় অনেক সময়, ইউ স্কোয়ার এই কারণে কি মানে হাতের টানে দিয়ে ফেলো সাইন স্কোয়ার, কিন্তু এটা হবে না। ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই শুধু জি, তার মানে ইউ স্কোয়ারের ভ্যালু কত, ইউ স্কোয়ার ভ্যালু হচ্ছে 40 স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা, সাইন 2 আলফা কত, সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ডিভাইড বাই জি, জি এর মান কত 9.8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মানটা চলে আসবে কত, একটু একজন বলো তো দেখি তোমরা কতটুকু অ্যাক্টিভ আছো। জয়দীপ বলো তো দেখি কত আসে মানটা। 141 আসবে আই থিঙ্ক। 141.29। হ্যাঁ 141.39 আসবে, 141.39 মিটার। আর ভূমিতে আঘাত করার সময়, আচ্ছা ভূমিতে কত সময় পরে আঘাত করবে, টোটাল পর্যায়কাল পরে। তাহলে টি ইকুয়াল টু হবে এই যে এটার দ্বিগুণ 3.53 এর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু 3.53 সেকেন্ড। তাহলে আমাদের ক, খ, গ, ঘ শেষ। এই উম এবং চ যেটা 2 সেকেন্ড পরে ব্যাক এবং 2 সেকেন্ড পর উলম্বের সাথে উৎপন্ন কোণ কত, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদেরকে ভালো করে বোঝা লাগবে। তো খেয়াল করে দেখো,
আমি যদি এইখানে নির্ণয় করি যে 2 সেকেন্ড পরে বেগ নির্ণয় করতে বলছে, তো 2 সেকেন্ড পরে বেগের জন্য আমরা কি করব? 2 সেকেন্ড পরে আমরা ধরলাম তার পর্যায়কালটা তো আমরা দেখলাম যে 2 ইন্টু 3.53, তাই 2 ইন্টু 3.53 মানটা কত আসবে? প্রায় 7-এর উপরে আসবে। তার মানে 7.3 যদি হিসাব করা হয় তাহলে 7.07 বা এই টাইপের কিছু আসবে। বা ধরো তুমি 7.06 হ্যাঁ 7.06 হ্যাঁ 06 সেকেন্ড এরকম আসবে আর কি। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এটার অর্ধেক কত? 3.5। 7 পয়েন্টের অর্ধেক কত? 3.53। তাহলে যেহেতু 2 সেকেন্ড পর বেগ বলছে, তার মানে অবশ্যই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠে নেই। মানে প্রাসটা কোথায় আছে? ধর এটা যদি সর্বোচ্চ উচ্চতায় হয়, হয়তো প্রাসটা এখানে আছে বিদ্যমান এখন। তাহলে এখান থেকে আমি যদি বলি যে এই হলো আমাদের একটা বেগ, আমরা ধরলাম এটাকে ভি, এইটার দুটো উপাংশ, একটা হবে ভি এক্স, এটা হলো আমাদের ভি এক্স, এবং একটা হলো আমাদের ভি ওয়াই, এই হলো আমাদের ভি ওয়াই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ভি এক্স এবং ভি ওয়াই এর মান পেয়ে যাবা। তাহলে ভি এক্সটা কি থাকবে ভাই? ভি এক্সটা হবে ইউ এক্স এর সমান। ইউ এক্স কত? ইউ কস থিটা। ইউ এর মান কত? 40, তার মানে 40 কস 60। 40 cos 60, তাহলে 40 cos 60 মান কত হবে? cos 60 মান হাফ, তার মানে হবে কি 20। আমি মানগুলা এই এককগুলা লিখতেছি না। তাহলে যদি এখন ভি এক্স বের করলাম, এখন আমরা যদি ভি ওয়াই বের করি, তাহলে ভি ওয়াই বের করলে কি হবে? ভি ওয়াই বের করলে হবে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা ইকুয়াল টু, সরি ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি করলে আমাদের এখানে চলে আসবে 40 সাইন 60 মাইনাস জি এর মান কত? জি এর মান 9.8, 9.8 ইন্টু টি, টি এর মান কত বলে দিছে? 2। খেয়াল করে এখানে 2 সেকেন্ড, এটা কিন্তু 80 না, আমি ধরো এটাকে টি প্রাইম দিলাম, না হলে প্যাচ লাগতে পারে যে এখানে টি প্রাইম, এখানেও টি, এখানেও টি, টি এর মানে এখানে 2, এখানে 3.53। এই টি প্রাইম হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আর এই টি হচ্ছে যতটুকু সময় আমাকে দিয়ে দিছে এই যে 2 সেকেন্ড পরে ব্যাকটা কত। তাহলে 40 সাইন 60 এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উত্তরটা চলে আসবে 15.04 সেকেন্ড, 15.04 এমএস ইনভার্স 1। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার টোটাল ভিটা কত। তাহলে ভি ইকুয়াল টু কত আসবে? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তার মানে আসবে 20 স্কোয়ার প্লাস 15.04 তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা আলটিমেটলি 25 এর মতো আসবে, 25.02 এম এস ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের ইউনিট। ওকে, এখন তোমাকে বের করতে বলছে 2 সেকেন্ড পর উলম্বের সাথে উৎপন্ন কোণ কত। তার মানে উলম্ব রেখার সাথে উৎপন্ন কোণ বলতে তোমাকে এই কোণটা বোঝাইছে। এই কোণটা কত? এই কোণটা কত? তাহলে এই কোণটা ধরলাম আমি থিটা। তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে থিটা ইকুয়াল টু কি বলতে পারো? একটু খেয়াল করে দেখো, আমি আঁকতেছি জিনিসটা, যে এই বরাবর তুমি পাইলা কি? ভি। এই বরাবর তুমি কি পাইলা? ভি এক্স। আর ঠিক উলম্ব বরাবর তুমি পাইলা ভি ওয়াই। তাহলে এই বরাবর ভি এক্স, এই বরাবর ভি ওয়াই। এখন তোমাকে বলছে এটা হলো থিটা, তোমাকে বের করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, এই যে যে ভিএক্সটা আছে সেই ভিএক্সটাকে তুলে উপরে যেখানে নিয়ে যাও, তাহলে কি এটা ত্রিভুজ হয়ে গেল না? তাহলে এই ত্রিভুজের এই জিনিস, এই পার্টটা কি? ভূমি। এই পার্টটা হচ্ছে ভূমি, এবং এই পার্টটা কি? লম্ব। তাহলে থিটা ইকুয়াল টু তুমি ট্যান ইনভার্স দাও, যে ট্যান ইনভার্স লম্ব ডিভাইড বাই ভূমি। তাই লম্বের মানটা কত ছিল? ভি এক্স, তার মানে ভি এক্স ডিভাইডেড বাই ভি ওয়াই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। ট্যান ইনভার্স ভি এক্স এর মান কত? ভি এক্স এর মান হচ্ছে 20 ডিভাইড বাই ভি ওয়াই এর মান কত? 15.04। তার মানে 20 ডিভাইডেড বাই 15.04 করলে উত্তর চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই পর্যন্ত পড়লাম যে tan ইনভার্স 20 ডিভাইড বাই 15.04 করলে আমাদের একটা উত্তর চলে আসবে। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের একটা প্রশ্ন অবজেক্টিভে অনেক বেশি আসে, সেটা হলো যে কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের আণবিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে?
তাহলে এটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করে দেখো, কত কোণে, তার মানে আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে। আমি ধরলাম সেই অ্যাঙ্গেলটা আলফা, একটি পাশের আনুভূমিক পাল্লা আর, তার সর্বোচ্চ উচ্চতা এইচ, এই দুটো কি হবে সমান হবে। তার মানে আর এর ফর্মুলা আমরা কি জানি, আর ইকুয়াল টু জানি ইউ স্কোয়ার সাইন 2α ডিভাইডেড বাই জি। আর এইচ এর ফর্মুলা কি জানি, এইচ ইকুয়াল টু জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এখন সাইন 2α মানে কি, সাইন 2α মানে হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, তার মানে ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা, 2 সাইন আলফা সরি 2 সাইন আলফা, 2 সাইন আলফা ইন্টু কজ আলফা ডিভাইডেড বাই জি। আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই 2j, এটা তো থাকবেই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন কি করতে পারি, ইউ স্কোয়ার, আচ্ছা এটা তো থাকবে, এটা লেখার দরকার নেই, খেয়াল করো। তো এটা আমাদের দিলাম, এটা 1 নাম্বার ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন ভাগ দিব। তাহলে আমরা যদি এখান থেকে ভাগ দেই, 1/2 করি, তাহলে 1 ডিভাইডেড বাই 2, এটা করলে আমরা কি পাবো, আর ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু, খেয়াল করো ইউ স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার গুলা কেটে যাবে, এই ইউ স্কোয়ার কাটবে, এই জি কাটবে, তাই না? আমি একটু লিখে দেখাই, ধরো ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি হোল ডিভাইডেড বাই, আবার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তার মানে সাইন আলফা ইন্টু সাইন আলফা, এভাবে লিখলাম বুঝতে সুবিধা হবে, ডিভাইডেড বাই 2g। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই ইউ স্কোয়ার কাটবে, এই জি কাটবে, এই সাইন আলফা কাটবে। তাহলে এই টুটা উপরে গিয়ে কি হয়ে যাবে, এই যে এই টু এবং এই টু মিলে হয়ে যাবে 4। তার মানে আমরা লিখলাম আউটপুট এখানে হবে 4 কজ আলফা আর সাইন আলফা। তাহলে খেয়াল করো কজ আলফা এখানে আছে আর সাইন আলফা কি নিচে, তার মানে 4 কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে এখান থেকে লেখা যায় আর এইচ ইকুয়াল টু 4 কট আলফা, 4 কট আলফা। সেখান থেকে আমরা লিখতে পারি 4h ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কট আলফা। তাহলে এখান থেকে কি লেখা যায়, আর টেন আলফা। তাহলে 4h ইকুয়াল টু আর টেন আলফা, এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও মনে রাখতে পারো, অনেক কাজে দিবে, যে 4h ইকুয়াল টু আর টেন আলফা, এটাও শর্টকাটে অনেক কাজে দিবে। তাহলে এখন খেয়াল করো, এখন আমরা কি বলবো, যে যেহেতু ভাইয়া এইচ এবং আর এই দুইটার ভ্যালু কি হবে সমান, তাহলে এইচ এবং আর এই দুটার ভ্যালু সমান হলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এইচ। মানে কি 4r ইকুয়াল টু আর টেন আলফা, এইচ এর মধ্যে আর এর মান বসাইতে, তাহলে আর কাটলে এখান থেকে থাকবে টেন আলফা ইকুয়াল টু 4। টেন আলফা ইকুয়াল টু 4 হলে এখানে লেখা যাবে আলফা ইকুয়াল টু টেন ইনভার্স 4। মনে রাখবা টেন ইনভার্স 4 এর ভ্যালু হচ্ছে 76 ডিগ্রি অলমোস্ট, এবং এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। এটা প্রশ্নটা মনে রাখবা এবং এটা মুখস্থ রাখবা, এটা অনেক অবজেক্টিভের সময় আসবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। এরপরে আমরা কিছু টাইপ দেখব। এই ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, তো আশা করি ম্যাথে প্রবলেম নেই। আমরা পরবর্তী ম্যাথে যাই, কারো কোনো প্রবলেম থাকে বলবা। ধরো আমি একটা প্রাসকে নিক্ষেপ করব এবং কোনো একটা বস্তু কখন কোন সিচুয়েশনে থাকলে কিভাবে হয় সেই জিনিসগুলো একটু এক্সপ্লেন করব। তো আমরা যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জানি, আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জানি, একটা বস্তু নিচের দিকে ধরো তুমি নিক্ষেপ করছো, ধরো এই হচ্ছে ভূমি এবং একটা বস্তু এখানে আছে, সেখান থেকে তুমি নিক্ষেপ করছো নিচের দিকে, তার মানে তুমি একটা ব্যাগ দিয়ে দিছো ইউ, সেই ক্ষেত্রে আদি ব্যাগ থাকবে। এটা হচ্ছে উপর দিক মানে নিচের দিকে ছোড়া, আসলে নিক্ষেপ তো না, এটা হচ্ছে ছোড়া বস্তু। মানে তুমি কি করছো, উপর থেকে ছুঁড়ে মারছো, তাহলে উপর থেকে ছুঁড়ে মারলে এটা কি থাকবে, আদি ব্যাগ থাকবে। এটা হচ্ছে একটা। অথবা এটা হইতে পারে যে তুমি জাস্ট রিলিজ করছো, একটা বস্তু কি করা হচ্ছে, শুধুমাত্র রিলিজ বা মুক্ত করা হয়েছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আদিবেগ কত হবে, এই ক্ষেত্রে কোনো আদিবেগ থাকবে না, অর্থাৎ আদিবেগ ইউ ইকুয়াল টু হবে 0 ms ইনভার্স 1, আর এই ক্ষেত্রে আদিবেগের একটা মান থাকবে। ঠিক আছে, ওকে। এখন ইকুয়েশন গুলো আশা করি বিল্ড আপ করতে পারবা।
সিমিলারলি এখন কোনো একটা বস্তুকে যদি আমি উপর দিকে উঠাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে বস্তুকে একটা আদিবেগ দেওয়াই লাগবে। আমি যদি বস্তুকে উপর দিকে উঠাইতে চাই তাহলে সেটা কি হবে, সেটার একটা আদিবেগ থাকবে ইউ। তাহলে সেখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারবো। তো এই ক্যালকুলেশনগুলো আমাদের জন্য মোটামুটি ইজি হয়। এখন আমি যদি তোমাকে বলি যে ধরো এমন একটা সিচুয়েশন আসলো যে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, এখানে একটা দেয়াল আছে, এটা হচ্ছে সেই দেয়াল, এটা হচ্ছে সেই দেয়াল, এবং বস্তুকে নিক্ষেপ করছো, বস্তুটা এখান থেকে উপর দিকে উঠছে, বস্তুটা এখান থেকে উপর দিকে উঠছে, তুমি একটা ইউ বেগে নিক্ষেপ করছো, ইউ বেগে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পরে বস্তুটা এখান থেকে উঠছে, ওইটা এখানে পড়ে গেছে। এখন এটাকে আবার প্রাস মনে করবা না, আমি চিত্রের সুবিধার জন্য এটাকে এইভাবে বোঝানো ছাড়া আর কোনো ওয়ে নেই। তার মানে এইখানে যখন বস্তুটা পড়বে তখন সে একটা বেগে আঘাত করবে, সেটাকে আমরা ভি বলতেছি। এখন আমি সবগুলা ইকুয়েশন লিখবো, সবগুলো ইকুয়েশন লিখবো। আমি ধরলাম যে এই দূরত্বটা হচ্ছে এইচ, এই দূরত্বটা হচ্ছে এইচ। এখন এই বস্তুর জন্য তুমি কি লিখতে পারো, এই বস্তুর জন্য তুমি লিখতে পারো যে ভাই ভি ইকুয়াল টু ইউ জিটি, ভি ইকুয়াল টু ইউ জিটি। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এই টোটাল টি সময় পরে এই ঘটনাটা ঘটছে, তার মানে ইউ এর দিক কোন দিকে, ভাই ইউ এর দিক উপর দিকে, ভি এর দিক কোন দিকে, ভাই ভি এর দিক নিচের দিকে, জি এর দিক কোন দিকে, জি এর দিক নিচের দিকে। তার মানে অবশ্যই তুমি যদি এটাকে প্লাস ধরো তাহলে জি এর দিকে প্লাস ধরতে হবে, এটাকে মাইনাস ধরতে হবে, তাহলে তোমার ইকুয়েশনটা হবে ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। সিমিলারলি তুমি উল্টাটাও ধরতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে আমি যদি আরেকটা ইকুয়েশন লিখি যে এস ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, এই ইকুয়েশনটা আমি লিখবো। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এস এস এর পরিবর্তে আমরা কি লিখবো, এস এর পরিবর্তে আমরা সরণ লিখবো। এখানে সরণ কত, এখানে সরণ হচ্ছে উলম্ব সরণ, তাহলে এখানে সরণের ভ্যালু কোনটা, এখানে সরণ হচ্ছে ভাই যে এতটুকু, এতটুকু হচ্ছে সরণ, এতটুকু সরণ। তাহলে এই যে সরণটা কোন দিকে, সরণের দিক কোন দিকে, এখানে সরণটাকে যদি আমি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এইচ এর দিক কোন দিকে, এইচ এর দিক উপর দিকে, কারণ বস্তুর ইনিশিয়াল পজিশন হচ্ছে এটা, আর বস্তুর ফাইনাল পজিশন হচ্ছে এটা, এটা হচ্ছে বস্তুর ফাইনাল পজিশন এফপি, এটা হচ্ছে বস্তুর ইনিশিয়াল পজিশন আইপি। তাহলে যেহেতু সরণের ডিরেকশনটা হয় আইপি থেকে এফপি দিকে, আইপি থেকে এফপির দিকে, তাহলে অবশ্যই সরণটা কি আদি অবস্থান থেকে ফাইনাল অবস্থানের দিকে। তাহলে এসটা কি হবে, এস হচ্ছে ভাই উপর দিকে, এস হচ্ছে উপর দিকে, এটাকে এইচ ইকুয়াল টু এস লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ইউ কোন দিকে, ভাই ইউ হচ্ছে উপর দিকে, জি কোন দিকে, জি নিচের দিকে। তার মানে তুমি কি করবা, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখন হবে এই ফর্মুলা। যদি তুমি কি ধরো, এস এর দিক প্লাস ধরো, ইউ এর দিক প্লাস ধরো, জি এর দিক মাইনাস ধরো, ঠিক আছে। ওকে, এমন করে করে সমস্ত ফর্মুলা লেখা যাবে। আমি একটা দেখাই যে এস ইকুয়াল টু, বা যে কোনো মুহূর্তে তুমি যদি টি বর্ণনা করতে চাও যে একটা কত সময় পরে, যে সেকেন্ডের যে সূত্রটা, তাহলে একটা এইচ প্রাইম ইকুয়াল টু ইউ প্লাস হাফ হাফ জি ইন্টু টু টি মাইনাস ওয়ান। তো এখান থেকে ডিরেক্টলি আমি জে এর আগে প্লাস দিয়ে দিয়েছি, যেটা আসলে উচিত হয় নাই। এখান থেকে আমাদের পরবর্তী ভ্যালু বসাইতে হবে। এখন যদি বস্তু ধরি যে বস্তু এই পজিশনে আছে, তার মানে এর আগে যে কোনো জায়গায় সে থাকুক না কেন, এইচ এর দিক কি হবে, অল টাইম উপর দিকে, এইচ এর দিক কি হবে, অল টাইম উপর দিকে, ইউ এর দিক কোন দিকে, ভাই উপর দিকে, জে এর দিক কোন দিকে, নিচের দিকে। তার মানে এই দুইটার ভ্যালুর সামনে আমি প্লাস দিয়ে দিব, আর এটার সামনে কি মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। এমন করে করে বাকি যে ইকুয়েশন গুলো আছে সেগুলোও কি আমরা বিল্ড আপ করতে পারবো, কোনো প্রবলেম নেই। সিমিলারলি আমাদের যদি এমন কোনো ইকুয়েশন থাকে যে এইখান থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, কোনো একটা বস্তু আমি নিক্ষেপ করলাম, ছাদ থেকে নিক্ষেপ করলাম, তাহলে ছাদ থেকে যদি নিক্ষেপ করি, ধরলাম এই যে বস্তুটা এখানে ছিল, আমি ছাদ থেকে নিক্ষেপ করে দেন কি আবার মাটিতে পড়ে গেল সে, যদি এমন কোনো কন্ডিশন ঘটে যে ছাদ থেকে উপর দিকে নিক্ষেপ করলাম, বস্তুটি আবার মাটিতে পড়ে গেল, তাহলে ইউ কোন দিকে, ইউ হচ্ছে উপর দিকে, ভি কোন দিকে, নিচের দিকে। তখন সরণ ডিরেকশন কোন দিকে আসবে, বস্তুটা যখন ফাইনাল পজিশন যেহেতু এখানে, তাহলে অবশ্যই সরণটা বা এইচটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে, কারণ এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন আইপি, এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন এফপি, তার মানে অবশ্যই সরণটা কোন দিকে আসবে, নিচের দিকে। তাহলে সেই ক্ষেত্রেও আমরা ইকুয়েশন গুলো এইভাবেই যেভাবে করছি ঠিক সেভাবে বিল্ড আপ করতে পারবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে যে ইকুয়েশন গুলো কি হবে। এখন আমরা একটু প্রাসের দিকে যাই, যে প্রাসে কি হয়। তো খেয়াল করো, প্রাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে একটা সার্টেন উচ্চতা থেকে নিক্ষেপ করতে পারি। ধরো আমি বললাম যে এই হলো আমাদের একটা ভবন, এবং এই হচ্ছে আমাদের আনুভূমিক তল বা গ্রাউন্ড, এই হলো আমাদের ধরো একটা ভূমি। এখান থেকে আমি বস্তু নিক্ষেপ করব, আমি কয়ভাবে নিক্ষেপ করতে পারি, আমি কোনো একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে পারি যেটা নিচে এসে পড়বে, কোনো একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে পারি, অথবা কি করতে পারি, ভূমির সমান্তরালে নিক্ষেপ করতে পারি। তাহলে ভূমির সমান্তরালে নিক্ষেপ বলতে এইভাবে কোনো একটা নিক্ষেপ বুঝাবে, অথবা কি করতে পারি, এইভাবে নিক্ষেপ করতে পারি। তাহলে দেখো তিনটা ওয়ে আছে, যে তিনটা ওয়ের মধ্যে আমাদের প্রথম যে নিক্ষেপটা বললাম, এই প্রথম নিক্ষেপে আমরা এই বরাবর ব্যাগ থাকবে,
তাহলে এই বরাবর ব্যাগ থাকলে আমি যদি বলি যে এই ব্যাগটা হচ্ছে ইউ, তাহলে অবশ্যই সেটা কি করছে, সেটা এই যে রেখাটা অর্থাৎ উলম্ব রেখাটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে, সেইভাবে তোমাকে উপাংশে ভাগ করতে হবে। আর পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়টা মিডিল ক্ষেত্রে ভূমির সমান্তরালে যেটা, সেটা কি করছে, আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, যেখানে থিটার পরিচয়টা কি, 0 ডিগ্রি। এই ক্ষেত্রে থিটার পরিচয় কি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এরপরে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে একটা থিটা আছে, কিন্তু সেটা আনুভূমিকের সাথে থিটা। এই যে যে থিটাটা, এই থিটাটা কার সাথে, আনুভূমিকের সাথে। এখানে ধরো আমি ইউ বেগে নিক্ষেপ করছি, এই থিটাটা কার সাথে, আনুভূমিকের সাথে, কিন্তু এই থিটাটা কার সাথে, উলম্বের সাথে। তাহলে আমি যদি ভাগ করি, ভাগ করলে আমাদের যে জিনিসটা আসবে, আমি একটু কপি করি জিনিসটা, সাপোজ এটা কপি করে এখানে রাখলাম। তাহলে খেয়াল করো, টোটালটাকে একটু কপি করি। ধরো আমি একটা একটা ঘটনা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যে এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের রেখা, এই হলো আমাদের ইউ, এবং এই যে কোণটা এটা হচ্ছে থিটা, থিটা। তাহলে এই বরাবর যদি ভাগ করো তাহলে সেটা কি আসবে, ইউ এক্স। তাহলে ইউ এক্স ইকুয়াল টু কি আসবে, ইউ সাইন থিটা। আর এই বরাবর যদি ভাগ করো এই বরাবর, সেটা কি আসবে, ইউ ওয়াই। ইউ ওয়াই কি আসবে এখন, ইউ কস থিটা। এখন কেউ যদি এইভাবে না ধরে, কেউ যদি এইভাবে ধরে যে না ভাই আমি এইভাবে ধরবো না, আমি ভাগটা করব এইভাবে, যে এটা হলো আমাদের আনুভূমিক রেখা, আনুভূমিক রেখা। আমি এই বরাবর, এটা হচ্ছে আমাদের আনুভূমিকের সাথে যদি থিটা কোণ ধরি, তাহলে এই হচ্ছে আমাদের ইউ এক্স। এই ইউ এক্স ইকুয়াল টু কি আসবে, ইউ কস থিটা। আর এই বরাবর কি আসবে, এই বরাবর আসবে ইউ সাইন থিটা। তুমি এভাবে চিন্তা করতে পারো, তবে কেয়ারফুল থাকবা যে কখন কোনটা ধরা হচ্ছে। এইভাবে কে ধরলে, এইভাবে ধরলে কি একরকম ক্যালকুলেশন হবে, তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে কি ক্যালকুলেশন আরেক রকম হবে। তাই সূত্র মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে, সূত্র মুখস্থ করে কোনো লাভ নেই, সূত্র মুখস্থ করলে নিজে ধরা খাবা। ওকে, এখন দেখো, যখন একটা প্রাস এখান থেকে এই নিচের কোনো বিন্দুতে আসা পড়ে, তখন তার যে সরণ, উলম্ব সরণ বিশেষ করে, সেই উলম্ব সরণটা কোন দিকে, অল টাইম উলম্ব সরণটা নিচের দিকে। এইচ মানে কি, এখানে উলম্ব সরণ নিচের দিকে কাজ করবে। গ্র্যাভিটি কোন দিকে কাজ করে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে। কিন্তু আদিবেগের যে উপাংশ ইউ এক্স এবং ইউ ওয়াই, এগুলোর মধ্যে ইউ এক্স অল টাইম প্লাস এক্স অক্ষের দিকে, প্লাস এক্স অক্ষের দিকে। আর ইউআই কোন দিকে, ইউআই এক এক সময় এক এক দিকে। তার মানে এটা ভ্যারি করে, ভ্যারি করে। যে এই ক্ষেত্রে ইউআই, এই যে একদম লাস্টের ক্ষেত্রে ইউআই কোন দিকে, উপর দিকে, কিন্তু নিচের ক্ষেত্রে, একদম নিচের ক্ষেত্রে ইউআই কি নিচের দিকে। আর দ্বিতীয় ক্ষেত্রে ইউ ওয়াই নাই, অর্থাৎ সেটাকে আনুভূমিক ভাবে। অর্থাৎ এখানে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে আনুভূমিক ভাবে নিক্ষেপ করলে, আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। এটা কখন, যেমন ধরো একটা বস্তু এখান থেকে স্লাইড করে আসতেছিল, ধরো এই যে এই দিক বরাবর আসতেছিল, আস্তে 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 হঠাৎ করে পড়ে গেছে। এই হঠাৎ করে পড়ে যাওয়ার যে কাহিনী, যে একটু সামনের দিকে যাবে, যে ব্যাগটা যখন স্টার্ট হবে, তখন যে সেই একটু সামনের দিকে যে ভ্যালোসিটিটা পাবে, সেইভাবে আমি বলতে পারি যে এটা কি, এখান থেকে বলা যায় সেটা কি হবে, তার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ঠিক আছে, এই হলো আমাদের কথা। তাহলে আমরা মোটামুটি এই কেসগুলো দেখে ফেললাম। এখন আমি যদি নির্ণয় করি একটা প্রবলেম, আমাদেরকে দেই। প্রবলেমটা হলো এমন, একটা বাড়ির কাজ থাকবে, যে ধরো তুমি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবা, এখান থেকে একটা বস্তুকে এই বরাবর নিক্ষেপ করা, বস্তু এখানে এসে পড়বে, এখানে এসে পড়বে। তো এই যে মধ্যবর্তী কোণ, ব্যাগটা যদি আমি এই বরাবর দেই, এটা হচ্ছে ইউ, এইখানে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে ধরো 40 মিটার, 40 মিটার, এবং ইউ এর মান হচ্ছে 40 ms ইন পারসন। আমি জিজ্ঞেস করলাম প্রাসটি কত বেগে, কত বেগে ভূমিতে আঘাত করবে। ভূমিতে আঘাত করবে। এখন এই যে যে ব্যাগটা, এই ব্যাগটা কি হবে, যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার মান থাকবে প্লাস দিক থাকবে। তার মানে অবশ্যই এখানে যখন আঘাত করবে তখন তোমাকে মানও বের করতে হবে, যে কত ব্যাগে, মানে ব্যাগের মানটা কত এবং ব্যাগের
দিকটা কত সেই বিষয়ে তোমাকে অবশ্যই কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগ। গড় দ্রুতি এবং গড় বেগ দুইটা টপিকস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। গড় দ্রুতি এটা হচ্ছে একটা টপিকস, আর এটা হলো গড় বেগ। গড় বেগ, ওকে। গড় দ্রুতি মানে কি? হ্যাঁ, গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট। আর গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এই হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল কথাবার্তা, যে গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে, ওকে। এখন আমি ধরো একটা প্রবলেম দিই, একটা প্রবলেম দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সাপোজ যে এই হলো আমাদের হোম এবং এই হলো আমাদের স্কুল। স্কুল, এটা হচ্ছে আমাদের বাড়ি এবং এটা হচ্ছে আমাদের স্কুল। এখন আমি তোমাকে বলি যে তুমি বাড়ি থেকে স্কুলে গেলা 5 ms ইনভার্স 1 বেগে, 5 ms ইনভার্স 1 বেগে, এবং স্কুল থেকে বাড়ি ফিরে আসলা 4 ms ইনভার্স 1 বেগে, 4 ms ইনভার্স 1 বেগে। এখন তোমাকে জিজ্ঞেস করছি তোমার গড় বেগ কত, গড় দ্রুতি কত। তাহলে আমি যদি তোমাকে বলি যে গড় বেগ কত হবে, এখানে গড় বেগ কত হবে? গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই সময়। তার মানে তুমি এখান থেকে এখানে গেছো, আবার এখান থেকে এখানে ফিরে আসছো, তাহলে তোমার মোট সরণ কত? যেহেতু মোট সরণ না, আসলে সরণই বলা যায়, তাই মোট সরণ বললেও সমস্যা নেই। মোট সরণ ইকুয়াল টু কত? শূন্য, কারণ যে অবস্থা ইনিশিয়াল অবস্থান যেটা ছিল, ফাইনাল অবস্থান কি সেটাই আছে। তাহলে মোট সরণ ইকুয়াল টু শূন্য, সুতরাং গড় বেগ ইকুয়াল টু কত আসবে? গড় বেগ ইকুয়াল টু আসবে শূন্য। কিন্তু গড় দ্রুতি কি শূন্য আসবে? না, গড় দ্রুতি যেহেতু দূরত্ব থাকবেই, তাহলে গড় দ্রুতি ইকুয়ালটা আমাকে বের করতে হবে, যেখানে আমরা বের করলাম মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন খেয়াল করো, মোট দূরত্ব আমি হোম থেকে স্কুলের যে ডিস্টেন্স সেটা ধরে নিলাম ডি, তাহলে মোট দূরত্ব কি? যাইতে ডি এবং কি আসতে ডি, তার মানে ডি প্লাস ডি ডিভাইড বাই মোট সময়। এখানে ধরো 5 ms ইনভার্সকে আমরা ধরলাম যে v1 ভেলোসিটি, আর এটাকে ধরলাম v2 ভেলোসিটি। তাহলে কি সময় কি? আসতে যাইতে সময় t1, আসতে সময় t2, তাহলে t1 প্লাস t2, t1 প্লাস t2। এখন t1 t2 এর মান কি? এগুলো যেহেতু সবগুলাই সমবেগ, তাহলে আমরা বলতে পারি যে t1 মানে কি? যেহেতু আমরা জানি s ইকুয়াল টু vt, s ইকুয়াল টু vt মানে হচ্ছে d ইকুয়াল টু v1 ইন্টু t1। তার মানে t1 ইকুয়াল টু কি আসবে? এখান থেকে যদি তুমি t1 বের করো, যে t1 এর ভ্যালুটা আসবে d ডিভাইডেড বাই v1, তাহলে এখান থেকে বলা যায় d ডিভাইডেড বাই v1 প্লাস d ডিভাইডেড বাই v2। তাহলে d যদি কমন হতে d কাটা যাবে, তাহলে আলটিমেটলি আনসারটা থাকবে কত? উপরে থাকবে 2, নিচে থাকবে 1 বাই v1, 1 বাই v1 প্লাস 1 বাই v2। এখান থেকে ক্যালকুলেশন করলে গড় দুটির টার্মটা আসবে 2v1 v2 ডিভাইড বাই v1 প্লাস v2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, মানগুলো বসায় দাও। তাহলে 2 ইন্টু v1 এর ভ্যালু কত? 4 ইন্টু 5, 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 প্লাস 5, তার মানে 4 5 20, 20 দুগুণে 40, 40 বাই 9, 40 বাই 9। উত্তর কত চলে আসবে? 4 পয়েন্ট সামথিং আসবে, 4.44 এরকম আসবে, 4.44 ms ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি। ওকে, তাহলে এই প্রবলেমটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা একটা প্রবলেম করব, প্রবলেমটা হচ্ছে এমন, আমাদের লাস্ট প্রবলেম আজকের জন্য। যে ধরো তোমাকে বলে দেয়া আছে যে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে, স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে একটি বস্তু পুরো পথের অর্ধেক শেষ সেকেন্ডে অতিক্রম করে। স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে একটি বস্তু পুরো পথের অর্ধেক শেষ সেকেন্ডে অতিক্রম করে। বস্তুর পতনকাল উচ্চতা কত? বস্তুর পতনকাল ও উচ্চতা কত? এখন এই প্রবলেমটাতে আমাদের কিভাবে সলভ করবো আমরা? স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ কত? ইউ ইকুয়াল টু 0। ছেড়ে দিলে একটি বস্তু পুরো পথের অর্ধেক, বললাম
এইচ হচ্ছে পুরো পথ, এর অর্ধেক হচ্ছে h/2, শেষ সেকেন্ডে মানে শেষতম সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এইচ ইকুয়াল টু কি বলা যাবে? এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি না যে ইউ টি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু ইউ জিরো, তাহলে এখান থেকে বলা যায় যে আমরা একটা ইকুয়েশন পেলাম এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। খুব ভালো কথা, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এরপরে বলছে পুরো পথের অর্ধেক শেষ সেকেন্ড অতিক্রম করে। শেষ সেকেন্ড কোনটা? আমি যদি বলি টি সেকেন্ড পরে বস্তুটা পড়ে যায়, তার মানে টি তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে h/2। তার মানে h/2 ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t-1, কারণ এটা হচ্ছে টি তম অতিক্রান্ত, মানে টি সেকেন্ড অতিক্রান্ত সময়, সরি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখন দেখো এখান থেকে তুমি কি করতে পারো ভাই, ইউ তো জিরো, সো বাদ। তার মানে ইকুয়েশনটা কি দাঁড়ালো? h/2 ইকুয়াল টু হাফ জি 2t-1, 2t-1। এখন এইচ এর পরিচয়টা কি দেখো, হাফ হাফ কাটা যাবে। এইচ এর পরিচয়টা কি? এইচ এর পরিচয় হচ্ছে হাফ জি টি স্কোয়ার। হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু 2t-1, 2t-1। তাহলে জি জি কাটা যাবে, তো জি জি কাটা গেলে এখানে ইকুয়েশনটা থাকলো টি স্কোয়ার বাই টু, টি স্কোয়ার বাই টু, 2t এই পাশে নিয়ে আসলে -2t-1 ইকুয়াল টু 0। যদি তুমি করো, ক্যালকুলেশন করো, তার উত্তরটা চলে আসবে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো উত্তরটা কত আসে। আমি যদি একটু সিম্পল করি ইকুয়েশনটাকে, টি স্কোয়ার মাইনাস 40 -2 ইকুয়াল টু 0, টি স্কোয়ার মাইনাস 40 -2 ইকুয়াল টু 0। আচ্ছা মাইনাস 2 আসবে কি না, এখান থেকে চলে আসলে এখানে প্লাস হয়ে যাবে। এই -1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি আসবে? +1, তাহলে এখানে আসবে কি +2। টি স্কোয়ার মাইনাস 40 +2 ইকুয়াল টু 0। তাই এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টি এর মান পেয়ে যাবা। টি এর মান পেয়ে গেলে তোমাকে বলছে বস্তুর পতনকাল, তাহলে বস্তুর পতনকাল হচ্ছে টি, এটা আমরা পেয়ে গেলাম। উচ্চতা কত আমরা জানি কি, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে টি এর মান বসাই দিলেই আমরা টোটাল ভ্যালু পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, তাহলে আশা করি এই গুলাতে কারো কোনো প্রবলেম নেই। এখন আমরা আরেকটা প্রবলেম তোমাদেরকে দিব, সেটা হলো একটু ডিফারেন্সিয়েশন রিলেটেড। ধরো আমি তোমাকে বললাম যে s ইকুয়াল টু, তোমাকে বলা হলো যে s ইকুয়াল টু t³/2, t³ ডিভাইডেড বাই 2 প্লাস 2t মিটার। এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় 2 সেকেন্ড পর ব্যাক কত, 2 সেকেন্ড পর ব্যাক কত? তুমি কি করবা ভাই? ভি নির্ণয় করবো। ভি মানে কি? ডি ডিটি অফ এস, অর্থাৎ এস কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাই ডিফারেন্সিয়েট করলে উত্তরটা কি চলে আসবে? ডিফারেন্সিয়েট করলে উত্তর চলে আসবে এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3t স্কোয়ার, আর এই 2 তো আগেই থাকবে, তার মানে 3t স্কোয়ার বাই 2, 3t স্কোয়ার বাই 2 প্লাস 2t কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2। এটা হচ্ছে ব্যাগের ইকুয়েশন। তার মানে আমি যদি ব্যাগ জানতে চাই কত সময় পরে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড পরে, অর্থাৎ আমরা বের করতে চাচ্ছি ডিএস বাই ডিটির ভ্যালুটা 2 সেকেন্ড সময় পর। তাহলে ডিএস বাই ডিটি কত সময় পর? 2 সেকেন্ড সময় পর। তাহলে 3 ইন্টু টি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 2, 2 দুগুণে 4 বাই 2 মানে কি 2, 3 দুগুণে 6, 8 2 8, তার মানে 8 কি আসবে? 8 ms/s, যেহেতু ব্যাক। এই হলো আমাদের ইকুয়েশন, উত্তর। তাহলে এরকম করে আরো ম্যাথ ট্যাথ আসতে পারে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা। আর প্রবলেম হলে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, আমরা সেটা সলভ করব। ওকে, তাহলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।